স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH প্রচন্ড চিন্তায় পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের তার ভাষায় যে গরু দুধ দেয় অর্থাৎ দুধেল গাই বলেছিলেন, সম্ভবত এদেরই বলেছিলেন, সেই সম্প্রদায়ের ব্যক্তি হোক, সংখ্যালঘুরা হোক কিংবা সংখ্যাগুরু, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, চাকরি হারা হোক, চাকরি প্রার্থী হোক, ডাক্তার হোক বা বিএলও হোক, সবাই নেমেছে রাস্তায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বাংলার মানুষ নেই, সেটা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বাংলায় যারা ভোট দেবে না সেই ভোটগুলো বেকআপ দিতে হবে। তো তাই জন্য বাংলার বাইরে থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা কিংবা ভুয়ো ভোটাররা ভোটার তালিকায় থেকে যাক, তাই চিৎকার করছেন किसी का नाम बाद नहीं देंगे, কারুর নাম বাদ দিতে দেব না, ঘেরাও করেंगे। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কারুর নাম বাদ দিতে চাইছেন না, কারণ সংখ্যালঘুরা রাস্তায় নেমে বলছেন আমাদের পাশে মুখ্যমন্ত্রী নেই, হিন্দু সাধুরা রাস্তায় নেমে বলেছেন আমাদের পাশে মুখ্যমন্ত্রী নেই, চাকরিহারা থেকে চাকরি প্রার্থী সবাই আজ রাস্তায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কে? প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো, যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া উচিত। দুধাল গাই মনে করেন উনি সংখ্যালঘুর ভোট দিয়ে সংখ্যালঘুদের মাদ্রাসাকে নিয়ে ছিনিমিনি খেলছেন। আমরা সংখ্যালঘু উনাকে ভোট দিব না। শিক্ষকদের পথে বসিয়েছেন মমতা। বিচারের দাবিতে পথে নেমে আন্দোলন করেছেন চিকিৎসকরা। হিন্দু অস্তিত্ব টিকিয়ে রাখতে পথে নামতে হয়েছে সাধু সন্তদেরও, পথে নামতে হয়েছে মাদ্রাসা শিক্ষকদেরও। 7,000 মাদ্রাসা দিব বলে মসনদে বসেছেন, 235টি মাদ্রাসা দিয়েছিলেন, সেই 235টি মাদ্রাসাকে এখন পর্যন্ত মিড ডে মিল, জুতা, পোশাক কিছু দেওয়া হয় না। চাকরির কোনো নিশ্চয়তা এখনো তিনি তৈরি করে দিতে পারেননি, আমাদের টিচার কনফার্মেশন দেওয়া হয়নি। কেন? রিকগনাইজেশন বন্ধ আছে এখনো, কিছু কিছু মাদ্রাসাকে রিকগনাইজ বন্ধ করে রেখে দিয়েছে, ফাইল পড়ে রয়েছে। আমি এইমাত্র এলাম, ফাইল পড়ে রয়েছে। চিকিৎসক থেকে শিক্ষক, হিন্দু সন্ন্যাসী থেকে সংখ্যালঘু ধর্মগুরু, মমতার শাসনে নিস্তার নেই কারো। যে সংখ্যালঘুদের ভোটের জোরে ক্ষমতার বড়াই তৃণমূলের, ক্ষোভে ফুঁসছে সেই সমাজও। 15 বছর পর বাংলায় রাজপাট শেষের পথে তা বিলক্ষণ বুঝেছেন মমতা। এবার তাই ক্ষমতা কুক্ষিগত করতে কি ভুয়ো ভোটারই ভরসা মমতার? নবান্নে টিকে থাকতে কি তোয়াজ করছেন রোহিঙ্গা বাংলাদেশিদের? মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। তৃণমূল ভয় পেয়েছে। এতদিন বিহারের ওই ঘটনা থেকে তৃণমূল ভেবে ফেলেছিল যে এতদিন বাংলাদেশিদের উপরে ভিত্তি করে, রোহিঙ্গাদের উপরে ভিত্তি করে ভুয়ো ভোটার লিস্ট আর মৃত যারা ভোটার আছে তাদের আশীর্বাদ নিয়ে চতুর্থবারের জন্য আসবে। কিন্তু যাত্রাপথ যে মসৃণ নয়, নির্বাচন কমিশন যে অন্যদিকে খেলছে, এটা বুঝেই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। 1.5 দশকের অরাজকতা, তাই এখন মমতার সঙ্গ ছেড়েছে জনতা। মেকি বাঙালি আবেগ দেখিয়েও লাভ হচ্ছে না মমতার, তাই কি এবার ভুতুরে ভোটাররাই মমতার ভবিষ্যৎ? রিপাবলিক বাংলা। চাকরি হারারা রাস্তায়, চাকরি প্রার্থীরা রাস্তায়, ডাক্তাররা রাস্তায়, মায়েরা রাস্তায়, হিন্দু সাধুরা রাস্তায়, আর শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে ভেবেছিলেন তারা কখনো রাস্তায় নামবেন না, সেই সংখ্যালঘু ভাইয়েরাও রাস্তায়।
গোটা রাজ্যকে রাস্তায় নামিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মুখ্যমন্ত্রীত্বে আজ অনশন করে ফেলেছে ডাক্তাররা, তার মুখ্যমন্ত্রীত্বে অনশন করে ফেলেছে চাকরিহারারা, তার মুখ্যমন্ত্রীতে রাস্তায় নেমেছে গোটা বাঙালি সমাজ। বাঙালি, ভারতীয় বাঙালিদের যিনি রাস্তায় নামিয়ে এনেছেন, তাই হয়তো তিনি এবার বুঝতে পেরেছেন যে এই ভোটগুলো কোথাও থেকে তো আসতে হবে। আমি ভেবেছিলাম তিনি হয়তো ভাবছেন, মনে করছি আমরা বা বিরোধীরা মনে করছে, হয়তো তিনি ভাবছেন যে যাদেরকে তিনি পাশে পাবেন ভেবেছিলেন সেই সংখ্যালঘুরা যদি রাস্তায় নেমে পড়ে, হিন্দু সাধু বা হিন্দুদের কথা তো বাদই দিলাম, কিংবা চাকরিহারা চাকরি প্রার্থীদের কথাও বাদ দিলাম, আরে যে সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, তার ভাষায় বলছি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, তারা যদি রাস্তায় নামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় দুধ দেওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে চেয়ারটা কি করে টিকিয়ে রাখা যাবে? হ্যাঁ, উপায় আছে। ভুয়ো ভোটার, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, অবৈধ বাংলাদেশি, তাদেরকে তো রাখা যাবে। আজকে আমার প্রথম প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে, প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন, ভুতুড়ে ভোটাররাই আসলে মমতার ভবিষ্যৎ? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ভোটাররা তো হাত তুলে নিয়েছেন, তারা বুঝতে পেরেছেন প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় কারুর পাশে নয়, তাই সংখ্যালঘুরা রাস্তায়, সংখ্যাগুরুরা রাস্তায়, হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই সবাই রাস্তায়, চাকরিহারা চাকরি প্রার্থী ডাক্তাররা রাস্তায়, একমাত্র চেয়ারে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য পাশে চাই বাংলাদেশি রোহিঙ্গাদের। প্রশ্ন করবো আজ হাই ভোল্টেজ ডিবেটে। যাবো এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন স্টুডিও এবং স্টুডিওর বাইরে থেকে। আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অংশুমান কর, কবি, তৃণমূলকে সমর্থন করেন, স্বামী রামানন্দ তীর্থ রয়েছেন, দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা কাশেম আলী রয়েছেন, রাজনৈতিক কর্মী সন্ময় ব্যানার্জি থাকছেন, ইউটিউবার, সাংবাদিক। আমি প্রথমে অংশুমান করকে দিয়ে শুরু করব। অংশুমান বাবু, রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। কিন্তু প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী একবারও বলেননি যে হ্যাঁ এদের নাম বাদ যাক, বরঞ্চ বাইট শোনালাম তিনি বলছেন কিসি কা নাম বাদ নেই হোনে দেঙ্গে, কারুর নাম বাদ যাবে না। কেন? সংখ্যালঘুরা আজ রাস্তায় নেমেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত, যে আগে সংখ্যাগুরুদের ভোট তো গেছিল, এবার সংখ্যালঘুরাও ভোট দেবে না, ভোটটা কোথাও থেকে আসতে তো হবে। এটাই কি বাস্তব? বলুন। কিশলয়, প্রথমে আপনার একটা ভুল একটু সংশোধন করে দিই। আমি একেবারেই তৃণমূলের সমর্থক নই। আসলে নিরপেক্ষ কথা বললেই কখনো মনে হয় বিজেপির সমর্থক, কখনো মনে হয় তৃণমূলের সমর্থক, কখনো সিপিআইএম এর সমর্থক। এটা একেবারেই ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে নিবিড় ভোটার তালিকা সংশোধন হতে দেব না, এ কথা একেবারেই বলা ঠিক হচ্ছে না। তার কারণ এটা একটা ইলেকশন কমিশনের কাজ এবং নির্দিষ্ট সময় পর পর এই কাজগুলো হয়ে থাকে। কাজেই যদি মনে করা হয় যে বাংলায় এটা আটকে দেওয়া যাবে, তাহলে বাংলায় এটা আটকে দেওয়াও যাবে না, খুব পরিষ্কার। কিন্তু যে কথাটা গুরুত্বপূর্ণ সেই কথাটা হচ্ছে এই, যে যে পদ্ধতির মধ্যে দিয়ে নির্বাচন কমিশন এই ভুতুড়ে ভোটারদেরকে শনাক্ত করার চেষ্টা করছে, সেই পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টই কিছু পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশনকে, যেগুলো ঠিক হচ্ছে না। যেমন আমি একটা তথ্য দিই, একটুখানি মন দিয়ে শুনলে বোঝা যাবে। পরামর্শ দিয়ে বলেছে এগুলো ঠিক হচ্ছে না, সুপ্রিম কোর্ট এই কথাটা বলেছে। একদম বলেছে যে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটো নথিকে ওই 11টা নথির বাইরে অন্তর্ভুক্ত করতে হবে, এই পরামর্শ দিয়েছে। সুপ্রিম কোর্ট অ্যাডভাইস দিয়েছে করা যেতে পারে, পরামর্শ। হ্যাঁ, পরামর্শ, সেটাই তো আমি বলছি। এবার করা নাও যেতে পারে, তার উল্টো দিকটা। না, উল্টো না করা যাওয়ার কারণটাতে সন্তুষ্ট হয়নি। একটা এফিডেভিট জমা দিয়েছে নির্বাচন কমিশন, তারপরেও সুপ্রিম কোর্ট একই কথা বলেছে। কপি আছে আমার কাছে। হ্যাঁ, রেশন আধার কার্ড কোন রকম রেসিডেন্সিয়াল সার্টিফিকেটই নয়। আধার কার্ড ইজ নট, স্পষ্টভাবে উল্লেখ আছে, আধার কার্ড ইজ নট আ সার্টিফিকেট ফর সিটিজেনশিপ। সরি, সিটিজেনশিপের কোনো প্রমাণই নয় আধার। তাহলে সেই কাগজটার লাভ কি? না না, ঠিক আছে, আমার কথাটা শেষ করতে দিতে হবে। আধার কার্ডকে নয় আমি সরিয়ে রাখলাম, সুপ্রিম কোর্ট সেটা মানেনি। সুপ্রিম কোর্টের অবজারভেশনটাও বলতে হবে। রেশন কার্ডকে প্রথম তালিকায় 3টেতে রেখেছিল, রেশন কার্ডকে সরিয়ে দিয়েছে। ভোটার কার্ডকে ইস্যু করেছিল, নির্বাচন কমিশন ইস্যু করেছিল। ভোটার কার্ড দিয়ে তৈরি হচ্ছে পাসপোর্ট, পাসপোর্টকে গ্রাহ্য করা হচ্ছে, অথচ ভোটার কার্ডকে গ্রাহ্য করা হচ্ছে না। এই যে নোটিফিকেশন হয়েছে, নোটিফিকেশনে বলা হয়েছে 3 বার করে সত্যি সত্যি একজন ভোটারের বাড়িতে যাওয়া হবে। অংশুমান বাবু, ঠিক, আমি আপনাকেই বলতে দিচ্ছি। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, ক্ষুদ্র মাথায় ছোট্ট প্রশ্ন। ভোটার কার্ডের সংশোধন আমি ভোটার কার্ড দেখে করব?
ভোটার কার্ডের সংশোধন হচ্ছে, ভোটার তালিকার সংশোধন হচ্ছে, সেটা আমি ভোটার কার্ড দেখে করব? এবার আমার কথা আপনি এটা বলুন স্যার। না বলতে উত্তরটা দিতে হবে। হ্যাঁ, ভোটার তালিকার সংশোধন ভোটার কার্ড দেখে, যে কার্ডটা ভুয়ো কিনা আমি বের করতে চাইছি সেটা ভোটার কার্ড দেখে বের করব। নিশ্চয়ই প্রথম কথা হচ্ছে যে এই ভুয়ো কার্ড বেরোলো কি করে? এই কার্ড কমিশনই তো দিয়েছে। ওইটাই তো প্রশ্ন, উচিত ছিল না, বুঝলাম ব্যর্থতা, কিন্তু আমার কথা হচ্ছে কারেকশনটা, যে কার্ডটা নিয়ে প্রশ্ন সেই কার্ডটা দেখে আমি ঠিক করব যে এই আচ্ছা এই কার্ডটা আছে মানে ঠিক। আরে ভাই ওই কার্ডটা নিয়েই তো প্রশ্ন, ওই কার্ডটাই তো আমি ঠিক কিনা জানতে চাইছি। সে কথাটা তো আমি একবারও বলিনি। নির্বাচন কমিশন ইস্যু করা ভোটার কার্ডগুলো সঠিক কিনা সেটাই তো কোশ্চেন, তা যাচাই, হ্যাঁ নিশ্চয়ই তা যাচাই করার জন্য যে তথ্যগুলো চেয়েছে, না যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো আবার অধিকাংশই হচ্ছে ভোটার কার্ড দিয়েই বানানো। এটার উত্তরটা তুমি দাও তো ভাই আমাকে। ভোটার কার্ডে ত্রুটি রয়েছে, নির্বাচন কমিশন মেনে নিয়ে এই সংশোধনীতে নেমেছে। তাদের কাগজে লেখা রয়েছে অনেক ভুয়ো ভোটার কার্ড তৈরি হচ্ছে, নির্বাচন কমিশনের কাগজে আছে। আমি টাইম ওয়েস্ট করব না স্যার, আবারও প্রশ্ন করছি। সংখ্যালঘুরা রাস্তায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্যই চাইছেন যে ভুয়ো ভোটাররা থেকে যাক। প্রশ্ন যে ভুয়ো ভোটার কার্ড দিয়ে পাসপোর্ট তৈরি করা হয়েছে, পাসপোর্ট আমি জমা দিলাম, তাহলে ভোটার কার্ডটা তো গ্রাহ্য হলো। ভুয়ো ভোটার কার্ড কোশ্চেনেবল, সেই ভোটার কার্ড দিয়ে আমি কিভাবে ভোটার কার্ড সংশোধন করতে পারি বুঝলাম না। আসছি স্যার আবার আপনার কাছে, আমি কেয়াদির কাছে যাবো, এক সেকেন্ড আসছি, আবার আসছি। আপনাকে এতটা সময় দিলাম, উত্তর নেই ভাই, কঠিন প্রশ্ন আমি এতটা সময় দিলাম, আমার কেয়াদির কাছে প্রশ্ন, কেয়াদি আমার স্পষ্ট প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একটু পরে যাব তাদের কাছে যারা আজ রাস্তায় নেমেছেন। একদিকে আমি দেখেছি সংখ্যালঘু ভাইরা গতকাল রাস্তায় নেমেছেন, আজকে হিন্দুদের একটি ঐক্য র্যালি রয়েছে এবং এর আগে মহারাজরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। হিন্দুরা, মুসলিমরা, শিখরা, খ্রিস্টানরা প্রত্যেকে রাস্তায়, চাকরিহারা, চাকরি প্রার্থী প্রত্যেকে রাস্তায়। আপনার কি মনে হয় বিজেপির কি বক্তব্য? তাই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কিসি কা নাম বাদ নেই হোনে দেंगे? কেয়াদি দেখুন, যার এই মুহূর্তে থাকার কথা ছিল রাজপথও বলবো না, পথে, তিনি আছেন মহলে। আর যাদের থাকা উচিত ছিল মহল অর্থাৎ নিজের বাড়িতে নিশ্চিন্ততায়, তাদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নামিয়ে এনেছেন রাস্তায়। এই মুহূর্তে এই রাজ্যে এমন কোনো গোষ্ঠী নেই যারা বলতে পারবেন হ্যাঁ আমরা ভালো আছি। আমি জানি না, মানে বিশেষ কিছু শ্রেণীর বুদ্ধিজীবী থাকতে পারেন, তারা হয়তো সুবিধে পাচ্ছেন, বিশেষ কিছু শিক্ষক থাকতে পারেন, ভুয়ো শিক্ষক যারা, তারা মানে অসৎ উপায় চাকরি পেয়েছেন, তারা বাদে রাজ্যের যারা একদম সংখ্যাগুরু মানুষ, সংখ্যাগুরু বলতে ধর্মীয় সংখ্যাগুরু নয়, যারা ম্যাক্সিমাম লোক এই রাজ্যে, তারা কেউ বুকে হাত রেখে বলতে পারবেন না যে আমরা ভালো আছি। এবং এটা সৌজন্য এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের। আপনারা জিজ্ঞাসা করছেন যে সংখ্যালঘু, আমি সংখ্যালঘুদের কথাই বলছি। আমার পাশে কাসেম আলী রয়েছেন, পরবর্তীকালে নিশ্চয়ই তার কথা তিনি বলবেন। কিন্তু আমরা কি দেখলাম, মাদ্রাসা নিয়োগ, সেই নিয়োগে পর্যন্ত দুর্নীতি। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ভোট ব্যাংক হিসেবে বানিয়ে রেখেছেন, কিন্তু তাদের কাছ থেকে ভোট নেন, তাদের পরিষেবা দেন না। আপনি চিন্তা করুন তো, আজকের দিনে যখন কলকাতায় বৃষ্টির অবস্থায় খুব খারাপ, আপনি আপনি চলে যান যেখানে সংখ্যালঘুরা বেশি রয়েছেন, সেটা আপনি পিকনিক গার্ডেন হতে পারে, ট্যাংরা হতে পারে, পার্ক সার্কাস হতে পারে, খিদিরপুর হতে পারে, সে ভেতরটায় কি ভয়াবহ অবস্থা চিন্তা করুন তো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভরসা দিচ্ছেন কি না, তোমরা বিজেপি এলে তোমরা থাকতে পারবে না, তোমাদের ক্যাকাচিচি হবে, তোমাদের এসআইআর করে বার করে দেওয়া হবে, অর্থাৎ ভয় বিক্রি করছেন। কিন্তু ভয় বিক্রি করে কতদিন থাকা যায় কিশোলায়? ভয় বিক্রি করে মানুষ একবার ভুল বোঝে, বারবার ভুল বোঝে, কিন্তু বারে বারে কি ন্যাড়া বেলতলায় যায় না। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ভরসা হচ্ছে রোহিঙ্গা এবং যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী জামাতি জিহাদি মানসিকতার সেই ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বলছেন কিশোলায়, যেতে নাহি দিব, তোমাকে বুকে আঁকড়ে রাখবো, আয় বাছা বুকে আয়, কারণ তোমরা ছাড়া আমার গতি নেই। কারণ এই রাজ্যের যারা অধিকাংশ মানুষ, তারা জেনে গেছে এই সরকার মিথ্যাচারের সরকার, এই সরকার ফেক নিউজের সরকার, এই সরকার ভাবতে পারছেন কত নিকৃষ্ট মানসিকতা। একজন আত্মহত্যা করেছেন, বলছেন না 72 সালে তিনি এসেছিলেন বলে এনআরসি জন্য আত্মহত্যা করেছেন। কিভাবে পরিবারকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মিথ্যে স্টেটমেন্ট আদায় করছেন। এবং আমি বলছি যে বিভিন্ন জায়গায় কেউ পারিবারিক সমস্যা এবং তার পরকীয়ার জেরে খুন হলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে। আমি আজকে আপনাদের মাধ্যমে শুনলাম যে মহারাষ্ট্রে নাকি ভাইপোমনি তিনি নাকি কিছু পুলিশ পাঠিয়েছেন,
কেউ নিখোঁজ হয়েছেন মহারাষ্ট্র পুলিশ যথেষ্ট তৎপর। আমি জিজ্ঞাসা করছি ডায়মন্ড হারবারে যে হিন্দুরা নিখোঁজ হয়েছে, হিন্দুরা 2019-এর আগে তাদের যে একদম সিস্টেম্যাটিক্যালি সেখানকার মানুষ, সেখানকার যে জনসংখ্যা বা যে ওখানকার যে মানুষদের যে হিন্দুদের যে উপলব্ধি সেখান থেকে ভয় দেখিয়ে পাল্টে দিয়েছেন। এই যে শুনুন কবি বাবু শুনুন, ভিন রাজ্যে কি আক্রমণ হচ্ছে না বাঙালিদের উপর? আমি আপনাকে আটকাইনি, কবি তো না উত্তর দিন না, আপনি উত্তর দিন না। প্রশ্ন করছে আদৌ কি বাঙালিদের উপর হিংসা হচ্ছে না ভিন রাজ্যে? উনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। ভেরি গুড, আমি পালিয়ে যাব না। প্রশ্ন হচ্ছে আপনাদের খালি কোন কোন রাজ্যগুলো মাথায় আসছে? মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব নয় কিন্তু, এটা ইন্টারেস্টিং। অর্থাৎ যেখানে যেখানে বিজেপি শাসিত, ঠিক পাশে হরিয়ানাতে আমরা একটা খবর দেখেছিলাম, খুব দুর্ভাগ্যজনক, 4 জন অনুপ্রবেশকারী কিনা জানি না, পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে যাদের, তাদের ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। একজনও তৃণমূল বা একজনও অনুপ্রাণিত বুদ্ধিজীবী কবি বা যারা রাস্তায় বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই হাতরাসের জন্য বা হাঁসখালিতে বেরোন না, তারা একবারের জন্য বলেছেন যে কেরালাতে হচ্ছে অপারেশন ক্লিন, কর্ণাটকে অনুপ্রবেশকারীদের খেদানো হচ্ছে, কেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে তামিলনাড়ু থেকে খেদিয়ে দেওয়া হচ্ছে? এই যে স্যার বলুন, শুনুন, বাইরে আছেন তো আমার সঙ্গে, শুনুন বাইরে আছেন, আপনাকে আমি রেসপেক্ট করে আপনার মিথ্যেগুলো শুনেছিলাম, তাই এইটুকু ভদ্রতা রাখুন। আপনি তো আবার কবি মানুষ, এইটুকু ভদ্রতা রাখুন, এইটুকু আশা করব। আমার মূল একটাই শেষ কথা, অনেক স্পিকাররা আছেন, একটাই শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় না এই রাজ্যের যারা সংখ্যা গুরু রয়েছেন, না এই রাজ্যের সংখ্যা লঘু যারা রয়েছেন, একজনকেও উনি ঠিক মতন ভালো করে দেখছেন না। কারণ উনি দেখছেন যারা ওই জামাতে জিহাদি, রোহিঙ্গা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারী যারা তার ভোট ব্যাংক। সেই কারণেই যখন বিহারে এসআইআর হচ্ছে ব্যথাটা ওখানে, আপনি ওইখানে ওষুধ স্প্রে করেছেন, এইখানে চিলবিল চিলবিল। প্রশ্ন হচ্ছে কেয়াদি, যখন সংখ্যালঘুরা, আমি আজকে বাধ্য হচ্ছি এটা বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোট আনকোট বলেন যে গরুরা দুধ দেয় তাদের লাথিও খেয়ে নিতে হয়, এটা অনেকবার বলা হয়েছে, আমাকে আবার বলতে হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে সেই দুধ দেওয়াটা কি এবার বন্ধ হয়ে গেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তায় পড়েছেন। আজ দেখাচ্ছি রাস্তায় নেমে সংখ্যালঘুরা কলকাতার রাজপথে কি বলছেন, তারপরে আসবো কাশেম আলীর কাছে, শুনুন। ব্যানার্জি তো ঘোষণা করেছেন, ঘোষণা করার পরে ওনার এতে কাজ শুরু হয়েছিল, 338টা দিয়ে থমকে গেছে। 342টি মাদ্রাসার কেন অনুমোদন দেওয়া হলো না? এবং যারা অনুমোদন পেয়েছে তাদের এখনো পর্যন্ত কোনো রকমের সুযোগ সুবিধা, মিড ডে মিল থেকে শুরু করে ছেলেদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ড্রেস জুতো থেকে শুরু করে টিচারদেরকে সম্মানিক থেকে শুরু করে কিচ্ছু দেওয়া হয়নি। এইরকম দিচ্ছি দেবো হচ্ছে হবো করে সময়টাকে কাটাচ্ছে। বোর্ড প্রেসিডেন্টের গাফলিতির কারণে আমরা এই 342টা মাদ্রাসার এখন অনুমোদন পাচ্ছি না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে পরবর্তী পদক্ষেপ আমরা বোর্ড প্রেসিডেন্টের পদত্যাগ চাইব। কোনো রকমে কোনো কথা রেয়াত করা যাবে না, কারণ কথা যা কাজটা হচ্ছে না, আমরা সেই কাজটা বুঝে নিতে চাই ইঞ্চিতে ইঞ্চি। এখন যদি উনি ঠিক মতো কাজ করেন তো ভালো, নাই আমাদের এই আন্দোলন চলবে। কাশেম আলী, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য ঈদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বলেন যে যাই হয়ে যাক না কেন আমি আপনাদের পাশে আছি, আর আপনারা কি করলেন? আপনারা রাস্তায় নেমে বললেন উনি নাকি কোনো প্রতিশ্রুতি রাখছে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, অর্থাৎ তিনি তার কথায় কোট আনকোট লাথি খেতে রাজি হলেন। আর আপনারা আজকে রাস্তায় নেমে, কাশেম ভাই আপনি এবং আপনাদের বিভিন্ন যারা রয়েছেন তারা বলছেন আমাদের কোনো কাজই করেননি মুখ্যমন্ত্রী। এরকম তো উচিত না, উনি দুঃখ পাবেন না, আপনার মনে হয় না কাশেম আলী? প্রথমে ওই অংশুমানদার কথা দিয়ে শুরু করছি। বিদ্যাসাগরের বন্য ভাষায় দিদির দখলদারি, বাংলা ও বাঙালির রাজনীতিতে হুক্কার গড়াগড়ি, দিদিমণির হীরা মানিক রোহিঙ্গা বাংলাদেশি, তারাই বঙ্গে দিদির ভোটার, তারাই কি বাংলাভাষী, তারাই কি বাংলাভাষী। এই 2002 সালে এসআরও হয়েছিল, 28 লক্ষ ভোটার, ভুতুড়ে ভোটার, অনুপ্রবেশকারী ভোটার বাদ পড়েছিল। তখন কিন্তু এত হইচই হয়নি, তখনই এই অংশুমানদাদের মনোভাবাপন্ন দল ক্ষমতায় ছিল। হ্যাঁ,
তো তখন এত হইচই হয়নি। হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এত হইচই রং চং করে তিনি বলছেন আমি বুঝে নেব, দেখে নেব, ব্যাপারটা কিন্তু অনেক গরমিল আছে, অনেক গরমিল আছে। মমতা ব্যানার্জি ভীতু সন্ত্রস্ত, ভয় পেয়েছেন যে মমতা ব্যানার্জি যা সমস্ত দুধেল গাইরা দুধ দিতেন তারা এবারে সেই দুধেল গাইরা বাদ পড়ে যাবে। আমরা যারা ভারতীয় মুসলমান, আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, যারা এই দেশে বংশ পরম্পরায় থেকেছি, রয়েছি, এই দেশে লালিত পালিত হয়েছি, বড় হয়েছি, আমাদের শৈশব, জীবন, যৌবন সব এই দেশের জন্য উৎসর্গ করে দিয়েছি, আমাদের এসার হলে কোনো আপত্তি নেই, আমাদের কোনো দ্বিমত নেই, যেহেতু আমরা ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান, আমাদের নেই। কিন্তু আমাদের বুকের উপরে চড়ে বসছে রোহিঙ্গা মুসলমানেরা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারী মুসলমানেরা। তারা আমাদের রুটি রুজির উপরে, সমস্ত অর্থনীতির উপরে আঘাত হানছে। আজকের সেই জায়গাটায় পরিষ্কার হতে হবে। আমাদের মুখের গ্রাস যদি বাংলাদেশি মমতা ব্যানার্জির দুধেল গায়ে রোহিঙ্গা ভোটাররা কেড়ে নেয়, তাহলে আমরা ভারতীয় মুসলমান, তাহলে আমরা কোথায় যাব, আমাদের অবস্থান কি, এটা তো মমতা ব্যানার্জির থেকে জানতে হবে। মমতা ব্যানার্জি শুধু হিজাব পড়েছেন, নামাজ পড়েছেন, ঘোমটা টেনেছেন, অভিনয় করেছেন, সব কিছু করেছেন, কিন্তু আমাদের কোনো উন্নয়ন মমতা ব্যানার্জি তিনি করতে পারেননি বা করেননি, কোনো উন্নয়ন করেননি। পুজোয় যদি মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে যদি নিলামে তুলতে পারেন, হিন্দু ধর্ম কি এত ঠুনকো ধর্ম নাকি? সনাতনী ধর্ম কি এত ঠুনকো? হ্যাঁ, যুগ যুগ ধরে যারা সনাতনীর প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা রেখে গেছেন, সেই ধর্মকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলছেন 85,000, 90,000, 1,10,000। এটা কি মেলা খেলা আর এই অনুদানের সরকার চলছে? আজকে হিন্দু ধর্মের কৃষ্টি, কালচার, সংস্কৃতিতে মমতা ব্যানার্জি কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন? আমার রাষ্ট্রবাদী সনাতনী ভাইরা কি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করবেন না, জানতে চাইবেন না? কালকের যদি আগামীকাল ঈদের উৎসব অনুষ্ঠিত হয়, মমতা ব্যানার্জির কাছে আমরা কি দাবি রাখতে পারি না যে আমাদের ঈদের জন্য আপনিও 1,10,000, 1,15,000, 1,05,000 টাকা দিন? এটা কি আমাদের হক নয়? এটা কি আমাদের অধিকার নয়? আসলে মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে মুসলিম ভোট, বাঙালি মুসলমানদের ভোট আমি বস্তার মধ্যে ভরে নিয়েছি, এই ভোট আর কোথাও যাবে না। কিন্তু এবারের রাষ্ট্রবাদী চেতনা সম্পন্ন মুসলমান, যারা প্রতিবাদী শিক্ষিত মুসলমান, আজকের আনএডেড মাদ্রাসায় 235টা আনএডেড মাদ্রাসা আছে, সেই ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার পাচ্ছে না। কুকুরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য বরাদ্দ করেন, আর মাদ্রাসা আনএডেড 235টি মাদ্রাসার ছাত্রছাত্রীদের খাবার দিতে পারছেন না। এ রাজ্যে কুকুর খাবে মিড ডে মিলের ভাত, আর মুসলমানরা রাস্তায় গড়াগড়ি খাবে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দেবেন 1,10,000 বা 1,15,000, আর চোর ডাকাত, ছিনতাই, রাহাজানি, জুলুম, সন্ত্রাস, ভোটে রিগিং, ছাপ্পা, ফক্সি কে করবে? মুসলমান আব্দুল চাচা। আজকের মমতা ব্যানার্জি এত ভয় পাচ্ছেন কেন? যে আব্দুল চাচা বা রহিম চাচার নাম ভাঙড়ের কোনো একটি বিধানসভায় আছেন, সেই নামটা আবার নিউ টাউনের বিধানসভায় আছে, তিনি 2 জায়গায় ভোটার। তাহলে আমার তো কোনো ভয় পাবার নেই, আমি তো 1 জায়গায় ভোটার হতে চাই, আমি তো ভারতীয় নাগরিক, আমার কি ভয় আছে? আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন, তার পরাজয় নিশ্চিত। এবারের নির্বাচনে অন্য খেলা হবে, আর সেই খেলায় আমরা যারা শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলমান, সেই খেলাটা মমতা ব্যানার্জির সঙ্গে আমরা খেলবো। আমাদের অধিকার চাই, আমাদের হক চাই, হক ওনাকে দিতে হবে। বাংলা ছেড়ে ওনাকে পালিয়ে যেতে দেব না, আর ঢপবাজির রাজনীতি করতে দেবো না। আর আমাদের সামনে রেখে হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে মুসলমানদেরকে গোমরা বানাবেন, আর ইমাম সাহেবদের ভাতা বাড়াবেন, এবারে আর চলবে না। আমরা চাই না ইমাম ভাতা, আমরা চাই না মুয়াজ্জেম ভাতা। আমাদের ছেলেদের একটা করে কাজ দিন। আমাদের ছেলেদের চোর বানিয়েছেন, চোর থেকে মূল স্রোতের নিয়ে আসুন। আমাদের সঠিক শিক্ষা দিন, আমাদের ছেলে মেয়েদের IAS IPS করুন, WBCS করুন। মমতা ব্যানার্জি সেটা করবেন না। মার খাচ্ছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। খুন হচ্ছে কে? মুসলমান। বকটুইতে খুন হবে কে? 11 জন মুসলমান। নানুরে খুন হবে কি? সেখানেও মুসলমান। গোটা পশ্চিম বাংলায় মুসলমানদের রক্ত নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় টিকে আছে। এই ক্ষমতা আমরা দেখতে চাই না। প্রকৃত শাসক আসুক, সেই শাসক সকলের জন্য উন্নয়ন করুক, এই সরকার আমরা পশ্চিম বাংলার মাটিতে দেখতে চাই। কিছু একটা আমি মহারাজের কাছে যাওয়ার আগে, সন্ন্যাদের কাছে যাওয়ার আগে অংশুমান বাবু কিছু উত্তর দিচ্ছেন, বলুন 10 সেকেন্ড। আমার
10 সেকেন্ডে হবে না, 20 সেকেন্ড। আমার একটাই কথা বলার কথা, সেটা হচ্ছে এই যে নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করাটা বোকামো হচ্ছে। প্রসেস যেটা নির্বাচন কমিশন নিচ্ছে, সেই প্রসেসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অসুবিধা কি? সুপ্রিম কোর্টের অবজারভেশন গুলো নিচ্ছে নির্বাচন কমিশন কেন গুরুত্ব দিচ্ছেন না? কেন গুরুত্ব দিচ্ছেন না? মমতা ব্যানার্জি সুশ্রী দিচ্ছেন কেন? না না, নিশ্চয়ই বন্ধ করতে বলছি। আমি প্রথম দিন থেকে বলে এসেছি আমি এই নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে নই, কিন্তু আমি তো কখনোই মেনে নেবো না যে ডোমিসাইল সার্টিফিকেট বেরিয়ে গেছে একটি কুকুরের নামে, কাজেই ডোমিসাইল সার্টিফিকেট গৃহীত হয়ে যাবে, আর যে ভোটার কার্ড নির্বাচন কমিশন দিয়েছে সেই ভোটার কার্ড সেটা কি নির্বাচন কমিশনের বাইরে ঘেরাও করা উচিত নাকি কোর্টে গিয়ে সেটার বিরুদ্ধে যাওয়া উচিত? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে ঘেরাও করেনগে, কোর্টের নির্দেশের দিকে আমরা সবাই তাকিয়ে আছি এবং আমার ঘেরাও করেনগে বলছেন তো। সুপ্রিম কোর্ট আমার নিজের ধারণা এই বিষয়ে খুব পরিষ্কার নির্দেশিকা দেবে, তার কারণ সুপ্রিম কোর্ট এতক্ষণ পর্যন্ত যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং গুলো যে অবজারভেশন রেখেছে সেটা গুরুত্বপূর্ণ। একজন ভোটারের নাগরিক অধিকার আমি অংশুমান বাবুকে কলমের খোঁচাতে রিপোর্ট করছে, তারপর দুজন বাকি আছে। আপনি আমার মনে হয় আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, একটা ফ্যাকচুয়াল এরর বলছেন। সুপ্রিম কোর্ট একটা গণতন্ত্রের একটা স্তম্ভ, সে নির্বাচন কমিশন যেটা একটা একেবারেই ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বশাসিত সংস্থা, তাকে পরামর্শ দিতে পারে, তাকে আপনি যেটা বলছেন না ভার্ডিক্ট দিতে পারে। মামলা চললে ভার্ডিক্ট দিতে পারে। আমি মহারাজের কাছে আসব। বেশ, আপনার যে প্রশ্নটা আপনার যে প্রশ্ন আমি জানি হয়তো আজকে এটা চিত্রনাট্য, এরকম ভার্ডিক্ট দিয়েছে সুপ্রিম কোর্ট, কি বলছেন আপনি? ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে তার সিস্টেম পরিবর্তন করতে পারে কি পারে না? আমি মহারাজের কাছে আসব। এতক্ষণ সংখ্যালঘুদের কথা বলছিলাম, আমি সংখ্যাগুরুদের কথায় আসি। অংশুমান বাবু আবার আসি আপনার কাছে, আপনি বলবেন আপনার সময়, আপনি তারপর সন্ময়দার কাছে। মহারাজ, আমার স্পষ্ট প্রশ্ন, রামানন্দ মহারাজ আপনি রয়েছেন, আপনি আমাকে একটা কথা বলুন। সংখ্যালঘুরা আজ রাস্তায় নেমেছে, কিছুদিন আগে আমরা দেখেছি বেশ কয়েকবার হিন্দু সাধুদের রাস্তায় নামতে হয়েছে। আমি হিন্দু সাধুদের কথা ছেড়ে দিলাম, বৃহৎ হিন্দু সমাজের কথা বললাম। বৃহৎ হিন্দু সমাজের ক্ষেত্রে আমরা দেখেছি বারবার প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে। যারা চাকরিহারা, চাকরি প্রার্থী, সব সমাজের, তারা কখনো অনশনে বসেছে, কখনো নবান্ন ডাকে গিয়েছে, গোটা রাজ্য রাস্তায় নেমে এসেছে। হিন্দু সাধুরা যারা সাধনা করতেন তাদের রাস্তায় নামিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘুরা রাস্তায় নেমেছে। এই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছেন বলে কি সাধু সমাজের মনে হচ্ছে এই মুহূর্তে? বলুন। বিষয় হলো, হিন্দু সাধুরা আপামর সাধারণ ভারতীয় নাগরিক যারা রয়েছে তাদের প্রত্যেকের প্রতিনিধিত্ব করে এই মুহূর্তে পশ্চিমবাংলায় যে সমস্ত ভারতীয় বাঙালিদেরই যে দুরবস্থা, সেই দুরবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এখানে কোনো ধর্মীয় ভেদাভেদের ব্যাপার নয় কিশলয়। বিশেষ করে আমি বলি যে আপনি দেখুন, পশ্চিমবঙ্গে যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজত্ব করছে তবে থেকে এই যে ধরুন এক প্রকারে হিন্দুদের ডেভেলপমেন্ট মানে ক্লাবে ক্লাবে টাকা দাও, আর প্যান্ডেলে পুজো কমিটিগুলোকে টাকা দাও, আর মুসলমানদের উন্নতি মানে এটা নিয়ে একটা কোশ্চেন, এইভাবে কি হিন্দু সমাজের ডেভেলপ করা যায়? একটা ক্লাবে আমি 1,10,000 টাকা দিলাম, দুর্গাপুজোর ক্ষেত্রেই দিলাম, হিন্দুদের দুর্গাপুজো হচ্ছে একটা গর্বের বিষয়, কিন্তু এইভাবে কি করা যায়? আমি তোমাকে উত্তরটা একটু ভাইস ভার্সা বুঝিয়ে দিচ্ছি। এবছর সংখ্যালঘুদের উন্নয়নের জন্য 5,000 কোটি টাকার বরাদ্দ নিয়ে বিপুল আলোচিত একটা বিষয়। আমি তোমাকে বলছি, পশ্চিমবাংলার সব থেকে মুসলমান অধ্যুষিত যে জেলা দুটি রয়েছে, মুর্শিদাবাদ, মালদা, তুমি এর সাথে তুমি গুজরাটের বারুচ যেখানে 57% মুসলমান রয়েছে, বা উত্তরপ্রদেশের রামপুর যেখানে 50% মুসলমান রয়েছে, বা মোরাদাবাদ যেখানে 45% মুসলমান রয়েছে, এগুলোর একটা কম্পেয়ার করো, একটা তুলনামূলক যদি তুমি একটা সমীক্ষণ করে দেখো, সেখানকার মুসলমানদের অল ওভার লাইফস্টাইল কিন্তু অনেক ডেভেলপড। আমি তোমার সাথেই বসে বলে গিয়েছিলাম, এই যে 5,000 কোটি টাকা অ্যালটমেন্ট হলো, এই 5,000 কোটি টাকা সাধারণ মুসলমান যারা বিদ্যার্থী তাদের কাছে কোনো কাজে যাবে না। এই 5,000 কোটি টাকা কিভাবে যাবে? এই যে গভর্নমেন্টের বিভিন্ন অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে গেল, এইগুলি বিভিন্ন খাতে, ওই যে দেখেছিলাম আমরা জামিয়া মিলিয়া বলে আমাদের ইসলামিয়া ইউনিভার্সিটির যে প্রফেসরের কলার ধরে যে ছেলেটি চর মারতে গেছিল ইউনিয়নের নামে, বা যে সমস্ত কি বলে দুধেল গায়েরা বলে
যে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, বা ধরুন আমরা দেখেছি গভর্নিং বডিতে আরাবুল ইসলামের হাতের টিপ প্র্যাকটিস করা, জগ ছুঁড়ে, এই যে যারা এই বিভিন্ন রকম গভর্নিং কমিটি বা বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক পজিশনে বসে রয়েছে, এরা কিন্তু বিভিন্নভাবে এই টাকাটা প্লাসিট করে নেবে। এবং দেখুন এই সন্দেশখালিতেও আমরা দেখেছি এই যে শাহজাহান বলুন বা যারা এই যে ইউনিট, যারা তৃণমূল কংগ্রেসের ভোটিং মেকানিজম হিসেবে নিজেকে কাজ করে, যারা রাষ্ট্রবাদী মুসলমান নয়, তাদের বাড়িগুলো কিন্তু এই গড়পড়তা, বারুচরামপুর, মোরাদাবাদের মুসলমানদের বাড়ির থেকে 100 গুণ ভালো। দুর্গাপুজো 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু হিন্দু সাধুরা রাস্তায় কেন? হিন্দু সাধুদের তো বলা উচিত বাহ, হিন্দুদের উন্নয়ন হচ্ছে, ক্লাবে ক্লাবে 1,10,000 টাকা করে যাচ্ছে, 85, 90, 1 লাখ, আপনাদের তো খুশি হওয়া উচিত। ব্যাপারটা হচ্ছে দুর্গাপুজোর এরকম ভাবে নিলামের মতো, মানে একদম আইপিএল এর নিলামও এর থেকে অনেক মানে সোভার ভাবে হয়। আমি আপনাকে একটা কথা বলি, দুর্গাপুজো শ্রীরামচন্দ্রের আমল থেকে, ত্রেতা যুগ থেকে ভারতীয় হিন্দুরা করে যাচ্ছে, এবং আমি বলছি রাষ্ট্রবাদী যেসব মুসলমানরাও ওই দুর্গাপুজো করে, আমরা খিদিরপুরে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। তো মমতা ব্যানার্জি এসে দুর্গাপুজো 1 লাখ টাকা, 90,000 টাকা দিয়ে কোনো বিপ্লব করেনি, আমাদের তো প্রয়োজন নেই এই টাকাটা। এবং আপনি দেখুন না কত ক্লাব, কত প্রতিষ্ঠান, কত অর্গানাইজেশন রিফিউজ করছে। হ্যাঁ, এবং এই যে এই 1,10,000 টাকা, 1,90,000 টাকা, এই যে এই টাকাগুলো নিয়ে আজও কোথায় দুর্গাপুজো হচ্ছে, কোথায় দুর্গাপুজো হচ্ছে না, এরপরেই দেখবেন এই প্রত্যেক বছর পুজো শেষ হয়ে যাবে, তারপরে 4-5টা করে নিউজ চ্যানেল বা নিউজ পত্রিকা তারা ডেটা দেবে যে ওইখানকার টাকা এরকম মিসইউজ হয়েছে, ওখানকার টাকা এরকম ভাবে খারাপ হয়েছে। আলটিমেটলি এই টাকাগুলো তো উনি ভালো কাজে লাগাতে পারতেন। হ্যাঁ, ওই যে এই মুহূর্তে রাজারহাট নিউ টাউন থেকে আমি যেখানে থেকে বেহালা যেতে গেলে ধরুন 3.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে। দুর্গাপুজোর জন্য মানে অল ওভার যে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাটা তো উনি ঠিক করতে পারতেন। তাহলে কেউ পাশে নেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করে চাইছেন ভুতুড়ে ভোটাররা থাকুক, আপনি এটা বলতে চাইছেন? দেখুন ব্যাপারটা হচ্ছে কি, যারা এখানে এতদিন ধরে ভোটার হয়ে রয়েছেন, তারা প্রত্যেকবারে নতুন নতুন সেটআপে তারা মানে মমতাকে আর চাইছে না, অ্যান্টি ইনকামবেন্সি বলুন আর যাই বলুন, ওই জন্য ওনাদেরকে এখন নতুন কিছু পুরনো সেটআপ আছে আর কিছু বাইরে থেকে ভূত ঢুকিয়ে নাও, নিয়ে গন্ডগোল অশান্তি করে নতুন ভাবে আবার ক্ষমতায় চলে এসো 5 বছর। এখান থেকে সন্ময়দার কাছে যাওয়ার আগে আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণে আজকে দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, যেখান থেকে আমি যাবো সরাসরি সন্ময়দার কাছে। দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনে প্রশ্ন করছি, এসআইআর হলেই খেলা শেষ মমতার দলের, এসআইআর তাই জন্য কোনো মতে হতে দেওয়া যাবে না, না না, এটাই উদ্দেশ্য। সন্ময়দা সরাসরি প্রশ্ন, এসআইআর হলেই খেলা শেষ তৃণমূলের, খেলা শেষ মমতার শাসনের, তাই জন্য খেলা হবে করে এসআইআর এর বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস। সন্ময়দা। কিশোর, একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মমতার খেলা শেষ নয়। মমতার 5 দশকের রাজনৈতিক জীবন যদি পর্যালোচনা করা যায়, তিনি নানান স্টাইলে খেলেন, নানান স্টাইলে। এসআইআরটা আসলে আচমকা আসবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপেক্ট করেননি। পরিষ্কার এই প্রশ্নটার উত্তর দিই, এটা একটা স্টেপ, এটা ঘটনা যে পশ্চিমবঙ্গের মাটিতে যত মানুষের নাম বাদ যাবে তার ম্যাক্সিমাম ভোটারটা, ফলস ভোটারটা মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়দের ভোট যেমন দিতেন তেমনি এই ভোটটা তিনি তার দলের সংগঠনকে দিয়ে দেওয়া। আমার একটা খুব মৌলিক প্রশ্ন আমি এখানে রাখছি, কিশোর একটু ভালো করে ভেবে দেখুন। 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের দপ্তরবিহীন মন্ত্রী থেকে কয়লা মন্ত্রীতে উন্নীত হয়েছিল, আর ওই 2004 সালে এসআইআরটা হয়েছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কোনো বিরোধিতা করেননি। কেন? তার কারণটা হচ্ছে যে ওপার বাংলার যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের ভোটের পুরো ব্যাপারটা সিপিএম লুট করে নিয়ে যেত, এটা উনি পারসেপশনে বিশ্বাস করতেন। ওভার দ্য ইয়ার্স উনি রোহিঙ্গা ভোট ব্যাংক এবং ওপার বাংলার অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটটাকে নিজের ভোট ব্যাংকে পরিণত করেছেন, যার জন্য এখন বিরোধিতা। এবার আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, মানে আমি যে জায়গাটা করবো যে সেই সময় দাঁড়িয়ে কিন্তু কোনো তথাকথিত সকল প্রগতিশীল বুদ্ধিজীবী কেউ কিন্তু এসআইআর এর বিরোধিতা করেননি, যারা এখন অনেকে বিরোধিতা করছেন। আমি একটা উইথ ডিউ রিগার্ডস আমি অংশুমান বাবুকে শুধু একটা উত্তর দিই যে উনি যেটা বলছেন ঘটনাটা ঠিক, যে যেখানে আধার কার্ডটার ভিত্তিতে অন্যান্য জিনিস তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে কি করে আপনি আধার কার্ডটাকে অবসলিট করছেন, অন্যগুলোকে ভ্যালিডিটি দিচ্ছেন। আমি এখানে খুব স্পেসিফিক উত্তরটা দিই। আপনি যদি দেখেন সাম্প্রতিককালে যে 4টে জায়গায়, ময়না, বারুইপুর, রাজারহাট, গোপালপুর এবং নন্দকুমার, যে 4টে জায়গায় স্যাম্পল টেস্টিং করতে গিয়ে ধরা পড়েছে, সেখানকার ইয়ারোরা স্বীকার করছে যে ডেটা এন্ট্রি অপারেটরদের দেওয়া হয়েছে সেখানে আধার কার্ডটাকে ব্লার করে দেওয়া হয়েছে। এবার আপনি একটু রেফারেন্সে আমি যাই, শান্তা পাল
যে ভদ্রমহিলাকে নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে, তিনি হার্ট অফ দ্য সিটি পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে পার্ক স্ট্রিটে বসে মানে 30,000 টাকা দিয়ে ফলস আধার কার্ড তৈরি করছেন, রেশন কার্ড তৈরি করছেন। এবারে এই আধার কার্ড থেকে যদি বেস ধরা হয় তাহলে তো সমস্যা সেখানেও। এটা নির্বাচন কমিশনের পক্ষে খুব ডিফিকাল্ট কাজ। আমি একটু বলিনি আপনার। এবার ঘটনা হচ্ছে 2002 সাল পর্যন্ত যাদের ভোটার লিস্টের নাম থাকবে তাদের তো কোনো সমস্যা নেই, তার লিস্ট নির্বাচন কমিশন বার করে দিচ্ছে। 2002 থেকে 2024 একটু ভালো করে খেয়াল করে 2004 থেকে 2024 এই 20 বছরে যদি যারা মারা গেছেন, যেটা বিহারে আমরা দেখলাম 22 লক্ষ মানুষ মৃত বসে আছেন, এটা নিয়ে তো কোনো ডিবেট হওয়া উচিত না। 7 লক্ষ মানুষ 2 জায়গায় নাম উঠেছে, এই 7 মানে 22 আর 7 29, এই 29 লক্ষকে নিয়ে কোনো ডিবেট হওয়া উচিত না। ডিবেট যেটা হচ্ছে হওয়া উচিত 35 লাখ নিয়ে, যদি হওয়ার জায়গা থাকে সেটা নিয়ে 1 মাস সেখানে টাইম দিচ্ছে। এই পশ্চিমবঙ্গের বাটিতেও সেই 1 মাস তারা টাইম পাবে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমি একটু স্পেসিফিক্যালি কিশোরা একটু ব্রিফ করি। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আসলে মুসলমানদের শত্রু, একদম এই কথাটা বলছি। মুসলিম জনসমাজকে তিনি ভোট ব্যাংক হিসেবে দিনের পর দিন ভেবেছেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের শিক্ষামন্ত্রী কে হয়েছিলেন? ব্রাত্য বসু। তিনি কি অফিসিয়ালি প্রকাশ্যে অন ক্যামেরা স্বীকার করেছিলেন, বলেছিলেন যে 10,000 মাদ্রাসা তৈরি করব। আজকে 342টা আনএডেড মাদ্রাসা নিয়েও এখন এই ছেলেগুলো লড়াই করছেন। এক দ্বিতীয়ত হচ্ছে 14 বছর মাদ্রাসাতে কোনো রিক্রুটমেন্ট নেই। 1972 থেকে 1977 পর্যন্ত সরকারি চাকরিতে মাইনরিটিদের পজিশন ছিল 7.6%। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃতভাবে মুসলিমদের জনদরদি হতেন তাহলে অন্তত 1.5%-এ পড়ে থাকতো না। এক দ্বিতীয়ত আরেকটা তথ্য এখানে অ্যাড করি কিশোর, একটু জেনে রাখা দরকার। মুর্শিদাবাদ, মালদার সমস্ত সীমান্তবর্তী গ্রামগুলোতে 2009 থেকে 2024 পর্যন্ত এই 14 বছরে গ্রোথ হয়েছে, ভোটারের গ্রোথ হয়েছে 64%, 65%, 67%। যেখানে কলকাতার সারাউন্ডিং অঞ্চলগুলোতে ভোটারের গ্রোথ হচ্ছে 5 থেকে 6%, কোন জায়গায় 2%। তো প্রশ্নটা হিউজ ডিফারেন্স, বিরাট একটা ডিফারেন্স। হ্যাঁ এবার আমি বলতে চাই কিভাবে আমি শেষ করছি, 30 সেকেন্ডে শেষ করছি। 2012 সালে ইমাম ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন, কত? 45,000 ইমামকে 2,500 টাকা করে দিলেন। 2018 সালে 19-এর ইলেকশনে এসে আর 8.5 লক্ষ পুরোহিতের মধ্যে মাত্র 8,000 পুরোহিতকে 1,000 টাকা করে দিলেন। অর্থাৎ ইমামরা পাচ্ছেন 2,500, এরা পুরোহিতরা পাচ্ছেন 1,000। এখানেই তো হিন্দুদের সঙ্গে মুসলমানদের তফাৎটা উনিই করে দিয়েছেন। বলতো এই যে রেশারেশি দুটো সম্প্রদায়ের মধ্যে তৈরি হচ্ছে, এই বিভাজন রেখাটা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেনশনালি তৈরি করেছেন। এই যে হিন্দুদের অ্যাবসলিউট ভোট কনসলিডেশন কেন হচ্ছে? এমনি হয়নি, তাদের মনে অনেক দুঃখ যন্ত্রণা জমে রয়েছে। আমি শেষ করবো একটা কথা বলে, অসংখ্য রোহিঙ্গাদের নিয়ে কোন ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী কবি একটা শব্দ ব্যবহার করেন বলুন তো এই পশ্চিমবঙ্গের মাটিতে? ঠিক কথা, একটা শব্দ। ঠিক কথা। এখান থেকে সংবাদ আমি একটা বাইট শোনাবো, তারপর আমি অংশুমান বাবু এবং প্রত্যেকের কাছে একবার যাব। আমার প্রশ্ন হচ্ছে, যখন তহা সিদ্দিকী, আচ্ছা কি বলেন তহা সিদ্দিকী আগে শুনি, তারপর প্রশ্নটা করছি। তহা সিদ্দিকী আপনি যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিচ্ছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। এই যে মুসাফেরখানাটা আছে না, এই মুসাফেরখানাটা আজ থেকে 7 বছর আগে তৈরি হয়ে গেছে। ওখানে এখন পর্যন্ত একটা কোনো 1 সপ্তাহ আগে পর্যন্ত একটা কুকুর ঢোকে নেই। এত বড় বড় গাছ হয়েছিল। আজকে যতটা মুসাফিরখানা দেখলেন শুধু মুখ্যমন্ত্রীর ওসিলাই আবার তারা পড়ে যাবে মনে হচ্ছে। আমি তো আপনাকে বলছি, মমতা ব্যানার্জি কি আর বলবো, আমাদের বাড়ির যদি 6টা ছেলে মেয়ে হয় আমরা তাদের খবর রাখতে পারিনি। আর মমতা ব্যানার্জি বাংলার খবর রাখবে কি করে বলুন? আমার সঙ্গে তো সেনাশিসের সঙ্গে এই নিয়ে ঝগড়া। উনি 14 বছর উনি এই এলাকার হচ্ছে এমএলএ। আমি তো চ্যালেঞ্জ করছি, উনি 14,000 টাকা খরচা করে দেয়, প্রমাণ করুক না। এইগুলো শুনে স্পষ্ট হচ্ছে অংশুমান বাবু যে সম্পূর্ণভাবে সংখ্যালঘু ভোটটা হাতের বাইরে চলে গিয়েছে। আপনি বললেন আপনি নিরপেক্ষ, এবার তো মেনে নেওয়া উচিত আসলে কি কারণ এসআইআর এর এই তীব্র বিরোধিতার। 30 সেকেন্ড অংশুমান বাবু।
হ্যাঁ, সন্ময়দা দুটো পার্টে কথা বলেছেন। মুসলিম উন্নয়ন নিয়ে সন্ময়দা যে কথাগুলো বলেছেন সব কটা কথা সত্য, এবং হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করা হয়েছে এই ভাতাগুলো দিয়ে, তার মানে বিষময় ফল আমাদের রাজ্যে ফলতে শুরু করেছে, আমি সম্পূর্ণ একমত। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে সন্ময়দা বললেন যে আধার কার্ড ফেক, আমি সেটাও মানছি। ভোটার কার্ড ফেক, আমি সেটাও মানছি। সুপ্রিম কোর্ট বলেছে বাকি 11টা ডকুমেন্ট যে ফেক নয়, সেটার কি প্রমাণ আপনারা দেবেন? এই প্রশ্ন করেছেন তো, এই প্রশ্ন করেছেন ইলেকশন কমিশনকে, তার কোনো উত্তর নেই আজ পর্যন্ত। ফেক আধার কার্ড যদি হয়, ফেক ভোটার কার্ড যদি হয়, কুকুরের নামে যদি ডোমিসাইল সার্টিফিকেট বেরোতে পারে, তাহলে লাইসেন্সটা, তাহলে শিডিউল কাস্ট সার্টিফিকেটটা যে ফেক, এই কথা বলেছেন, একেবারে বলেছেন, না ফেক নিউজ বলেনি, একেবারে ফেক নিউজ বলেনি। সুপ্রিম কোর্টে একেবারে সুপ্রিম কোর্টে একদম ফ্যাক্ট চেক করে দিয়েছে, ঠিক একদম ইলেকশন কমিশন ফ্যাক্ট চেক করে বলেছে। কেয়াদি উত্তর দিচ্ছেন, আসি আবার আসি অংশুমান বাবু, কেয়াদির উত্তর 30 সেকেন্ড, কেয়াদির উত্তর। অংশুমান বাবু আবার আসি, কেয়াদির উত্তর। আপনি এত ফেক নিয়ে সরব হচ্ছেন আর এটা জানেন না, এটা জানেন না নাকি? জেনে ইচ্ছে করে আপনি চেপে যাচ্ছেন। ওই কুকুরের যে কথাটা বলেন ডোমিসাইল সার্টিফিকেট, ওটা সম্পূর্ণ ফেক। নির্বাচন কমিশন বলে দিয়েছে যে ওটা ফেক জিনিস। বিহার বা বঙ্গ যাই হোক না কেন, সব জায়গায় ওদের কাছে একমাত্র ফেক নিউজই সঙ্গ, এছাড়া হবে না। এবং সেই ফেক কথা আপনিও বলছেন, এত ফেক নিউজ নিয়ে সরব হচ্ছেন। এবং সঙ্গে আরেকটা কথা আপনাকে জানিয়ে দিই, এই যে গতকাল আমরা দেখলাম তেজস্বী যাদব, তিনি বললেন আমার নামই নাকি নেই এপিক কার্ডে, সেটা নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে যে এপিক পুরো ভোটার লিস্টে তার সচিত্র ছবি রয়েছে। মানে ভেবে দেখুন, গতকাল নির্বাচন কমিশন তেজস্বী যাদবকে বলেছে কেয়াদি যে আপনার কি দুটো ভোটার কার্ড আছে, আপনি একটা সংখ্যা বলছেন, আমাদের কাছে একটা সংখ্যা, তাহলে নিয়ে আসুন। এক্স্যাক্টলি এইভাবেই ফেক। এবং ফেক কোথায় জানেন তো? পশ্চিমবঙ্গে অংশুমান বাবু, আপনি যখন এত বিহারের খবর রাখেন, এটাও রাখুন, কাকদ্বীপের একটা গ্রাম থেকে কাকদ্বীপে 4000 ভুয়ো সমস্ত শংসাপত্র, আধার কার্ড, ভোটার কার্ড শিল্প বানিয়ে ফেলেছে। আমি জানি না আপনি কোন শিল্পের কথা জানেন, কিন্তু এই রাজ্যে ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো কাগজপত্রের একটা শিল্প তৈরি হয়েছে। এই ফেক নিউজের সরকার, এই মিথ্যাবাদী সরকার, এবং এই মিথ্যাবাদী সরকারের হয়ে যারা ফেক নিউজ ছড়ায় তাও ততটা দোষী। ঠিক বিভিন্ন কারণে যারা পার্থপ্রতিম রায় থেকে মমতা ব্যানার্জি, তারা খবর ছড়িয়েছেন, ইলেকশন কমিশন একদম ফ্যাক্ট চেক করছে, প্রতি মুহূর্তে করছে। অংশুমান বাবু এক মিনিট, আমি আসছি সন্ময়দা, বাকি দুজনও বলেননি, আরেকবার বলাবো। আমি সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম, রাজ্যের মানুষ পাশে নেই, তারপর আমি আসছি আবার আলোচনায়। সাধারণ মানুষ কি বলছেন একবার দ্রুত দেখে নি। রাজ্যের মানুষ পাশে নেই আর ভুয়ো ভোটারই ভরসা মমতার, এটা প্রশ্ন ছিল সাধারণ মানুষের কাছে। কি বলছেন? প্রায় 60,000 ভোট পড়েছে গত 4 ঘন্টায়। ফেসবুকে 92% মানুষ বলছেন হ্যাঁ ভুয়ো ভোট ভরসা মমতার, কারণ রাজ্যের মানুষ আর পাশে নেই। না বলছেন 8%। এক্স হ্যান্ডেল দেখবো, এক্স হ্যান্ডেলও বহু ভোট পড়েছে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় 100% ভোট পড়েছে যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভুয়ো ভোটারদের বাঁচিয়ে রাখতে চাইছেন, জিইয়ে রাখতে চাইছেন, কারণ যারা আসল ভোটার তারা আর পাশে নেই। পরেরটা দেখবো, এক্স হ্যান্ডেলে 100% রেজাল্ট হ্যাঁ। অন্যদিকে ইউটিউবের সাধারণ মানুষ কি বলছেন? সাধারণ মানুষের বক্তব্য 93% মানুষ বলছেন হ্যাঁ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই, তাই ভুয়ো ভোটারদের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন এবং সেই ভোটারদের জিইয়ে রাখতে চাইছেন। আমি ফিরবো আলোচনায়, দ্রুত একবার যাবো প্রত্যেকের কাছে। মহারাজের কাছে আরো একবার যাবো। মহারাজ, হিন্দু সাধুরা রাস্তায় বসেছেন, আবারও হয়তো ভবিষ্যতে বসবেন আমি জানি না, কিন্তু হিন্দু সাধুরা এর আগে এভাবে আন্দোলন তো করেননি কোথাও, কিংবা এত বৃহত্তর ক্ষেত্রে সংখ্যাগুরু, সংখ্যালঘু, চাকরিহারা, চাকরি প্রার্থী সবাই রাস্তায়, একটা গোটা রাজ্যকে রাস্তায় বসিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 30 সেকেন্ড বলুন। বিষয় হলো যে যখন রাজত্বে আগুন লাগে তখন না সকল সংখ্যাগুরু, সংখ্যালঘু, শিক্ষক, কে পুরোহিত, এগুলো আর কোনো ম্যাটার করে না। এখন এই মুহূর্তে পশ্চিমবাংলায় আপনি বাজার থেকে, রাস্তা থেকে, মন্দির থেকে, মসজিদ থেকে একটা ফুল, একটা চা পাতা কিনতে গেলে যেখানে কালোবাজারি, যেখানে এরকম করুণ অবস্থা, যেখানে শিক্ষার মান পড়ে গেছে, যেখানে জীবনযাত্রার মান পড়ে গেছে, সমগ্র রাজ্যবাসী ত্রাহি করছে, এবং তার একটি ঝলকই হচ্ছে এই হিন্দু সাধুরা যারা দেখছেন। এবং আপনি দেখবেন সেই বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আপনি সন্ন্যাসীদের এরকম বিপ্লবের কথা শুনেছিলেন, এবং বর্তমানে রাজ্য আবার সেই দিকে এগোচ্ছে বলে আমার মনে হয়।
বেশ, আমি যাব স্পষ্ট একটা কথা মহারাজ, আপনি যেটা বললেন যে একটা ইতিহাসের জন্য পুনরাবৃত্তি হচ্ছে। আমি কাশেম ভাইকে প্রশ্ন করব। কাশেম ভাই, আমি আবারও প্রশ্ন করছি, একই প্রশ্ন করছি, কারণ মানুষের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি একমাত্র পরম বন্ধু সংখ্যালঘু সম্প্রদায়ের মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে, বিজেপি নাকি শত্রু বা বিরোধীরা শত্রু। আপনি আবারও একবার বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি আপনি মিথ্যে বলছেন অন এয়ার বসে ন্যাশনাল টেলিভিশনে? আরেকবার। সন্ময়দার সাথে আমি সহমত পোষণ করলাম। সন্ময়দা যা যা বলেছেন সংখ্যালঘু মুসলমানদের নিয়ে একদম সেম তাই পশ্চিমবাংলায়, শুধু তোষণ তুষ্টিকরণ আর আমাদের সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় শোষণ করেছেন। শোষণ ছাড়া তিনি কিছু দিতে পারেননি। এই বাংলার মাটিতে যে হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি, সন্ময়দা বলছিলেন যে ইমাম মুয়াজ্জিনদের জন্য 2500 আর 8000 পুরোহিতদের জন্য 1000, এই মানে ভাগাভাগির রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আমরা দেখতাম যে মহরমের তাজিয়া দিনের বেলা যাচ্ছে, সন্ধ্যেবেলা দুর্গা ঠাকুরের শোভাযাত্রা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরম্পরা, ঐতিহ্য, আমার আপনার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন সব ভেঙে খান খান করে দিয়েছে। এই বাংলাকে নিয়ে আর গর্ব করা যাবে না। একদিন আমরা বলতাম এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা মা সারদা দেবীর বাংলা, এটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা। সেই বাংলার একদম লাস্ট কনক্লুডিং কমেন্ট, আমার কাছে খুব কম সময়, 10 সেকেন্ডে সন্ময়দা বলুন। বলছি, আনসারুল্লাহ বাংলা কিংবা জামাতদের সম্বন্ধে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন মুখ খুলতে দেখেছেন? কিশোরে আপনি বুকে হাত দিয়ে বলুন তো। কোনোদিন খোলেননি। তার কারণটা হচ্ছে উনি মনে করেছেন যে এরা মানুষ নয়, এটা 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 একটা ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক পলিটিক্সটা, পপুলিজমের পলিটিক্সটা করতে গিয়ে আলটিমেটলি যেটা বাংলায় করেছেন, তোষণ এবং তুষ্টিকরণটা বেশিরভাগ মানুষের মধ্যে একটা এই পারসেপশনটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন কাউন্টার করার নানান পলিসি নেওয়ার চেষ্টা করছে। কাউন্টার করার পলিসি নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু গোটা রাজ্য আর রাস্তায় সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু। প্রশ্ন উঠছে, এ রাজ্যের, এ দেশের ভারতীয়দের জমি, ভারতীয়দের রিসোর্স ভাতে টান মেরে রোহিঙ্গারা, অনুপ্রবেশকারীরা এসে ভোটার হয়ে এইখানে এসে রাজত্ব চালাবে। বেশ, এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় 2026 আসছে, রোহিঙ্গাদের দিয়ে জিততে পারবেন কি সাধারণ মানুষ প্রশ্ন করছেন। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।